এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ মাহতাবুদ্দিন নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান, মাহতাবের শ্বাসনালী সহ শরীরের 85% পুড়ে যায়। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 12 জনের মৃত্যু হল। এ ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 33-এ। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকায় মৃত্যুর সংখ্যা 30 বলে জানানো হয়েছে। এদিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মাইলস্টোনের কোমলমতি শিশুদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। সন্ধ্যায় ঢাকায় আসছে চীনের 5 বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের বিশেষ মেডিকেল টিম। দগ্ধদের চিকিৎসা দিতে ঢাকায় রয়েছে ভারত ও সিঙ্গাপুরের বিশেষ মেডিকেল টিমও। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত একই পরিবারের 3 শিশুর স্বজনদের সাথে দেখা করে তাদের পাশে থাকার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরার তারারটেক এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা 3 শিক্ষার্থী আরিয়ান, বাপ্পি ও উমায়ের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। পরে নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। শিশুদের এমন নির্মম মৃত্যু কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। নিহতের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। তাদের যে ব্যথা, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি, আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, শেয়ার করে নেব। আপনারা আল্লাহর কাছে আমরা দোয়া করি আপনারা এই কষ্ট সহ্য করে দাঁড়াবেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাত দেন। একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। স্থানীয় সরকারের ভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে হবে কিনা সে বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্যাবিনেট বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হবে। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ কামনা করে কাল দেশের সব ধর্মীয় উপাসনালয় বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক। বৈঠকের শুরুতেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে নিহতদের বিধেয়ী আত্মার সম্মানে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে। পরে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, উপদেষ্টা পরিষদের সভায় ফৌজদারি আইন সংশোধনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে উনি চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে গ্রেফতার করেছি, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন। যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, সংস্কারের উপর নির্ভর করছে কোন নির্বাচন আগে হবে। নির্বাচনের বিষয়টা আপনারা জানেন, এটা জাতীয় ঐক্যমত্যের বিষয়। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য এবং হলে বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে। এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমত্যে আসার বিষয়। সরকারি চাকরিজীবীদের বেতন সমন্বয়ে পে কমিশন গঠন করেছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত কমিশন 6 মাসের মধ্যে রিপোর্ট দেবে। সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির রাজনৈতিক সমাবেশে হামলার ঘটনায় বিচারপতি আবু তারিকের নেতৃত্বে আরেকটি কমিশন গঠনের সিদ্ধান্ত হয় বৈঠকে। গোপালগঞ্জের এই যে ভায়োলেন্সটা হলো, এখানে হতাহত এবং এটার কারণ অনুসন্ধান করা, এই পুরো জিনিসগুলো তারা 3 সপ্তাহের মধ্যে এই কাজটা, এই ইনকোয়ারি এটা করবেন।
বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখছে মূলধারার সংবাদ মাধ্যমগুলো। যারা না জেনে দায়িত্বহীনভাবে গুজব রটায়, এর চেয়ে বড় অপরাধ তার হতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় ঘোষণা ও জাল রায় তৈরির অভিযোগে এবার নিজেই কাঠগড়ায় উঠলেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে তোলা হয়েছে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়া হতে পারে। এর আগে সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ABM খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া আলোচিত প্রধান বিচারপতি ABM খায়রুল হকও অবশেষে ধরা পড়লেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরপরই নানা প্রতিক্রিয়া দেন রাজনৈতিক দলসহ অনেকে। সাবেক এই প্রধান বিচারপতির বিচার চান সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এটা গান আছে না, বিচারপতি তোমার বিচার করবে জনতা। এই খায়রুল হক সাহেব প্রধান বিচারপতি থাকাকালীন সময়, অর্থাৎ বিচারপতি থাকাকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে 29 লক্ষ টাকা, প্রায় 29 লক্ষ টাকা সে চিকিৎসার জন্য সাহায্য নিয়েছেন। এটাও রেকর্ড। বিচারপতি জনাব খায়রুল হক অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন কেয়ারটেকার গভর্নমেন্টের। এটা কি আসলে অভিযোগটা কি? অভিযোগটা হলো একটা আদেশ যা ওপেন কোর্টে ঘোষণা করা হয়েছে, এই আদেশটাকে পরিবর্তন করে ফেলেছেন যখন পূর্ণাঙ্গ জাজমেন্ট বেরিয়েছে। দেশের রাজনৈতিক সংকটের অবস্থার জন্য ABM খায়রুলকেই দায়ী করছেন কেউ কেউ। তিনি বিচারের নামে অবিচার করে গেছেন। তিনি তার নিজস্ব দলের প্রতি যে তার আনুগত্য ছিল, সেটা তার প্রত্যেকবার তার এটা চরিতার্থ তিনি করেছেন। সে তার আচরণে, তার বডি ল্যাঙ্গুয়েজে, তার জাজমেন্টে এটা পরিষ্কারভাবে প্রকাশিত হয়েছে। এই শেখ হাসিনার পতনের পর 5ই আগস্ট পতনের পর আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলেছিলাম যে খায়রুল হকের এমন বিচার হওয়া উচিত যেন ভবিষ্যতে বিচারাঙ্গনে আর নতুন কোনো খায়রুল হকের জন্ম না হয়। গত বছর বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেয়া ও জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় মামলা করা হয়। 2010 সালের 1 অক্টোবর থেকে 2011 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন ABM খায়রুল হক। 2013 সালের 23 জুলাই তাকে 3 বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে 13 আগস্ট আইন কমিশন থেকে পদত্যাগ করেন ABM খায়রুল হক। দেশে বর্তমান রাজনৈতিক সংকটের জন্য সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক দায়ী বলে অভিযোগ বিএনপির। এই জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের গ্রেপ্তারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়ে খায়রুল হক শুধু জনগণের সাথে প্রতারণা করেননি, রাষ্ট্রের সাথেও প্রতারণা করেছেন। সরকার দেখছেন বাংলাদেশের একজন বড় শত্রু, যিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন একটা বিরাট পদে থেকে, এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্ব ছিলেন। সেখানে তুমি সেই জায়গায় প্রতারণার আশ্রয় নিয়েছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেই জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। ওনার রায়ের পরেই আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার আমাদের তত্ত্বাবধায়ক সরকার বিধানটা বাতিল কে পার্মানেন্ট করা হয়েছে, এবং যেটা বাংলাদেশের পরবর্তীকালের যত রকমের আপনার রাজনৈতিক সংকট তৈরি হওয়ার, সেই সংকটগুলো তৈরি হয়েছে এবং জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের আগের 15 বছরে আওয়ামী সন্ত্রাসীদের নিহতদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ,
মামা মোফাজ্জল হোসেন। এ সময় আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কাজ জোরদারে সরকারকে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান বরকতুল্লাহ। প্রধান উপদেষ্টা বলেন, আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে মারার ঘটনাটি পুরো জাতিকে স্তব্ধ করেছিল। এই ঘটনার সুষ্ঠু বিচার হবেই। 24শে জুলাই গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতের তালিকা করে প্রত্যেকটি ঘটনা তদন্ত করা হবে। এর পাশাপাশি তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলো নিয়েও তদন্ত চলছে বলে জানান ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানোর বিষয়ে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তবে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো চুক্তি করা হচ্ছে না বলে জানান তিনি। উপদেষ্টা জানান, মার্কিন বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। আমন্ত্রণ পেলেই যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশের প্রতিনিধি দল। তবে এই ইস্যুতে কোনো লবিস্ট নিয়োগ করা হবে না। রিপোর্ট মাহবুব কবির চপলের। The Port of Los Angeles, the busiest port in North America. যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের নতুন 35% সহ মোট 50% শুল্ক আরোপের ঘোষণায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। 1 আগস্ট থেকে এই হার কার্যকর হলে বাজার হারানোর শঙ্কাও রয়েছে। শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের সাথে 2 দফা আলোচনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমাতে তুলনামূলক বেশি দামে 2,20,000 টন গম আমদানির সিদ্ধান্ত হয়েছে। তারপরও আসেনি শুল্ক কমানোর কাঙ্ক্ষিত ঘোষণা। তাই আবারও মার্কিন বাণিজ্য মন্ত্রীকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আমন্ত্রণ পেলেই সেখানে যাবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। এতে ভালো কিছুর প্রত্যাশা করছেন বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে আমাদের করণীয় সম্পর্কে একটা পত্র দিয়েছি। আমরা আশা করছি একটা জবাবের অপেক্ষায় আছি এবং আমরা আমন্ত্রণের অপেক্ষায় আছি। জবাব এবং আমন্ত্রণ পেলে আমরা ইনশাল্লাহ অ্যাজ এ গ্রুপ আমাদের যে নেগোসিয়েশন টিম আছে আমরা সকলে একত্রে মিলে যাব ইনশাল্লাহ। সেটা আমাদের জন্য যেরকম প্রয়োজন যুক্তরাষ্ট্রের জন্যও প্রয়োজন। ওনারা আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের জন্য ভালো কিছু হয়তো ইনশাল্লাহ হবে। মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সাথে আলোচনার জন্য লবিস্ট নিয়োগের পরামর্শ দিয়েছেন অনেক ব্যবসায়ী। তবে সেই পথে হাঁটছে না বাণিজ্য মন্ত্রণালয়। সরকার কোনো লবিস্ট নিয়োগ করেননি। সরকার নিজস্বভাবে, কারণ যুক্তরাষ্ট্র তাদের ন্যাশনাল ইমার্জেন্সির বিনিময়ে কাজটা করছে। এখানে যে কাঠামোর উপরে ঘটনাটা ঘটছে, এই কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা আমি ঠিক জানি না। কারণ আমাদের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনগুলো বাংলাদেশ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। উপদেষ্টা জানান, বাংলাদেশের স্বার্থ হানি হয় এমন কোনো পদক্ষেপ নেবে না সরকার। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব? এটা একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন। আমরা যা প্রচেষ্টা করছি তাহলে তার আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ের দরকার হয় না। কোনো একটা নির্দিষ্ট কিছু মেনে নিয়ে কাজটা করে ফেললে হয়ে যায়। আমরা তো স্বার্থপূর্ণ করার প্রশ্ন আসলে পরিশ্রমের দরকার কেন? নতুন শুল্ক হার কার্যকর হলেও আলোচনার সুযোগ অব্যাহত থাকবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। পরবর্তীতে আশা করা যায় অবশ্যই হবে। সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবি নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এগিয়ে যাবে বলে আবারও জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রায় অংশ নিয়ে তিনি একথা জানান। আগামী 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। এর আগে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে দেখা করে তাদের খোঁজখবর নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার, নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন, সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে 5 আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে পারবো। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। বৃহৎ বাংলাদেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে। একই সাথে সাথে
একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, এই সংস্কার প্রস্তাবের আশু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে।